Very good afternoon to you all and welcome you all to my Learning Bengali class again. So, I am audible and visible properly now? Oh, yes ma'am. Okay. Thank you beta, thank you. So, let's start the class. Okay. তো আমি আজকে তোমাদের সবার আমি ছাত্র কবিতাটা প্রথম থেকে পুরোটা মানে শেষ পর্যন্ত, যেহেতু আগের দিন আমি তোমাদের হাফ পোর্শন রিড আউট করে বুঝিয়েছিলাম। আগের দিন আমি বলেছিলাম যে যেহেতু নেটওয়ার্ক ইস্যুস বা কিছুর জন্য তোমাদের ক্লাসে নাম্বার অফ স্টুডেন্টস কম জয়েন করতে পেরেছিল, তো সেহেতু আজকে আমি প্রথম পোর্শনটা একবার পড়িয়ে লাস্ট পার্টটা কমপ্লিট করব। তো চলো আজকে আমরা একবার প্রথম পোর্শনটা আগে পড়ে সামারি করে দিচ্ছি আমি একবার, যেহেতু এটা আমি আগের দিন পড়িয়েছিলাম। তারপরে আমি নেক্সট পার্টটা আবার তোমাদের কাছে ডিসকাস করব। ওকে, সবার আমি ছাত্র কবিতাটা লিখেছেন কবি সুনির্মল বসু। আমি কবি পরিচিতিতে আগের দিন বলেছিলাম, তো আমি আজও আর একবারও বলছি। কবি সুনির্মল বসু জন্মগ্রহণ করেছিলেন 1902 সালে এবং ওনার মৃত্যু হয় 1957 সালে। বিহারের গিরিডিতে উনি জন্মগ্রহণ করেন। ওকে, আর ছোটোবেলা থেকেই উনি অনেক ছোটোখাটো গল্প, উপন্যাস, নাটক, ছোট গল্প মানে এই সমস্ত লিখতেন। উপন্যাস মানে কংক্রিট ওয়েতে না হলেও ছোটোবেলা থেকে ওনার লেখালেখির প্রতি যে একটা ন্যাক হয়, তো সেটা ওনার ছোটোবেলা থেকেই ছিল। ঠিক আছে, ছোটোবেলা থেকে উনি লেখালেখির সূচনা হয় ওনার। এবং উনি শুধুমাত্র ছবি আঁকতেন তা না, উনি কিন্তু শুধুমাত্র লেখালেখি করতেন তা না, উনি ছবি আঁকাতেও কিন্তু খুব পারদর্শী ছিলেন। উনি খুব ভালো ছবিও আঁকতেন। 1956 সালে উনি ভুবনেশ্বরী পদক লাভ করেছিলেন এবং ওনার বেশ কতগুলি উল্লেখযোগ্য বই হলো ছানা বড়া, বেড়ে মজা, হইচই, হুলুস্থুল, ছন্দের টুংটাং ইত্যাদি আরও বেশ কিছু বইয়ের নাম তোমাদের কবি পরিচিতিতে রয়েছে। তো এই হলো কবি সুনির্মল বসুর কবি পরিচিতি। ঠিক আছে, তো কবি সুনির্মল বসু যে কবিতাটা লিখেছেন, মানে আমরা যে ওনার যে কবিতাটা আজকে আমরা ডিসকাস করব, মানে আমরা পড়ব, সেটা হচ্ছে সবার আমি ছাত্র। তো এই কবিতাটার নামটা থেকেই বোঝা যাচ্ছে যে কবি নিজেকে সবার অর্থাৎ সকলের ছাত্র হিসেবে পরিগণিত করেছেন, সকলের ছাত্র হিসেবে নিজেকে কনসিডার করেছেন। উনি নিজেকে সকলের ছাত্র হিসেবে ভাবতে চেয়েছেন। তো এই সকলটা কে? আমি তুমি না, সকলটা পাঠ্যপুস্তক না, তার বাইরে বিশ্ব প্রকৃতির বিভিন্ন বস্তুর কাছ থেকে যা শিক্ষণীয় সেটা উনি গ্রহণ করতে চেয়েছেন, সেখানে সকল বোঝাতে চেয়েছেন। যেমন উনি আকাশের কাছ থেকে একরকম শিক্ষা পেয়েছেন, বায়ুর কাছ থেকে একরকম শিক্ষা পেয়েছেন, মাঠের কাছ থেকে একরকম শিক্ষা পেয়েছেন। ঠিক আছে, তো চলো দেখি আমরা আর একবার প্রথম প্যারাটা একবার রিড আউট করি। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। যেহেতু এটা আমি তোমাদের আগের ক্লাসে পড়িয়েছি, সেহেতু আমি লাইন বাই লাইন বলছি না, বাট সামারি করছি। সামারিতেই তোমরা বুঝে যাবে লাইন বাই লাইন, আমি মিনিংটা নিশ্চয়ই তোমাদের কাছে বোধগম্য হবে। যদি তাও না বুঝতে পারো প্লিজ আমাকে কিন্তু চ্যাট বক্সে বলবে, কোনো ডাউট থাকলে অবশ্যই বলবে। তো কবি এই যে বিশ্ব প্রকৃতির বিভিন্ন বস্তুর কাছ থেকে শিক্ষা পেয়েছেন, হ্যাঁ, তো কার কাছ থেকে কি শিক্ষা পেয়েছেন? আকাশের কাছ থেকে কবি শিক্ষা পেয়েছেন উদার হবার। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে। উদার মানে কি? বড় মনের। আকাশ দেখবে মাথার উপর বিস্তৃত জায়গা জুড়ে তো আকাশ, একটা খোলা জায়গায় দাঁড়াবে, যেদিকে তাকাবে সেদিকেই কি দেখতে পাবে? আকাশই দেখতে পাবে। আকাশ আকাশ আকাশ, তার মানে আকাশের পরিধি বিস্তৃত, ব্যাপক, বড়, তার কোনো শেষ নেই। তো কবি বলেছেন আমাদের মনটাকেও সেরকম উদার করতে হবে। মনের জটিলতা, মনের হিংস্রতা, মনের কুটকচালি সেগুলোকে আমাদের ত্যাগ করে আমাদের আরও অনেক বড় মনের, বড় মাপের মানুষ হতে হবে। ঠিক আছে, তো কবি উদার হবার শিক্ষা আকাশের কাছ থেকে পেয়েছেন। কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে।
বায়ুর কাছ থেকে কবি কি শিক্ষা পেয়েছেন? কর্মী। কর্মী মানে কি? কাজে যে দক্ষ বা কাজে যে পটু, অবিরত যে কাজ করে চলেছে। বায়ু দেখেছে সর্বক্ষণ কিন্তু আমাদের এই যে চারপাশে এখনো কিন্তু বাতাস কিন্তু প্রবাহিত, যেটাকে আমরা খালি চোখে দেখতে পাই না, শুধু ফিল করতে পারি, অনুভূতির মাধ্যমে বুঝতে পারি, আমরা অনুভব করতে পারি। তো ওইরকম নিরলস যে বায়ু বয়ে চলেছে সেই শিক্ষাটা কবি, অর্থাৎ পরিশ্রমী হবার শিক্ষা, কাজ করার শিক্ষা কবি বায়ুর কাছ থেকে পেয়েছেন। ঠিক আছে? পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। মহানতার দিক থেকে কবি পাহাড়ের শিখা দেখেছো কত উঁচু, মহানতার দিক থেকে কবি অত উঁচু হতে চেয়েছেন, কিন্তু পাহাড়কে কখনো শুনেছো যে এরকম মানে কথা বলতে? এরকম পাহাড় যেমন যেন মৌন, মানে চুপ করে, যেন চুপ করে থাকে, অথচ সে তার শিখাটা কিন্তু তার অনেক উঁচুতে। যারা প্রকৃতপক্ষে বড় হয় তারা কিন্তু অত বেশি শো অফ করে না, তারা কিন্তু অত বেশি কথা বলে না, তারা কিন্তু অত বেশি আমাকে দেখো আমাকে দেখো এরকম করে না, তারা নিজেকে নিয়ে সবসময় চিন্তিত হয় না। ঠিক আছে? তারা শুধুমাত্র তাদের কাজটা মন দিয়ে করে যায়। তাই কবি চেয়েছেন যে মহানতার দিক থেকে কবি যেন পাহাড়ের শিখার সমান হতে পারেন। ঠিক আছে? খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। দিল মানে কি? মন। ওকে, মন। দিল খোলা মানেও কিন্তু এখানে ওই বড় মনের বা উদার মনা যেটাকে বলে, ব্রড মাইন্ডেড। তো খোলা মাঠও যেমন বিস্তৃত জায়গা জুড়ে খোলা মাঠ, কত ছেলে মেয়ে খেলছে, কত লোক পায়চারি করছে, কত কিছু বাচ্চারা ছোটাছুটি করছে। তো মাঠ কি কখনো কাউকে বারণ করে যে না তুমি আমার এখানে আসবে না, না তুমি আমার ওখানে আসবে না? মাঠ কিন্তু দিল খোলা, বড় জায়গা জুড়ে সে নিজেকে ছড়িয়ে দিয়েছে, তার উপর যে যা খুশি করছে। তো মনের দিক থেকেও কবি বলেছেন যে খোলা মাঠের উপদেশে, উপদেশ মানে কি এখানে? শিক্ষা। ঠিক আছে? খোলা মাঠের কাছ থেকে কবি এই শিক্ষাটা পেয়েছেন যে যেন দিল খোলা হতে পারেন, মন খোলা হতে পারেন। ঠিক আছে? তারপরে কি বলছে? সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। সূর্য মন্ত্রণা মানে এখানে পরামর্শ। ঠিক আছে? তো সূর্যর কাছ থেকে কবি কি শিখেছেন? আপন তেজে জ্বলতে। সূর্যকে যদি আমরা একটা আগুনের গোলা হিসেবে কনসিডার করি, তাহলে সূর্য তো আগুনের গোলা, তো বিভৎস সূর্যের তো তেজ। ঠিক আছে? কিন্তু এখানে তেজ বলতে ওরকম আমাদের নিজেদের শরীরে তো আর ওরকম তেজ হতে পারে না। তেজ কিসে হতে পারে? ব্যক্তিত্বে হতে পারে। তার মানে নিজের পার্সোনালিটি ডেভেলপ করতে হবে, নিজের কর্মক্ষমতাকে ডেভেলপ করতে হবে, নিজের ব্যক্তিত্বটাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হবে, সেটাকে কবি সূর্যের তেজের সাথে তুলনা করেছেন। মানে নিজের কাজ নিজেকে করতে হবে, নিজেকে আরও অনেক মানে শক্তিশালী প্রমাণ করতে হবে। ঠিক আছে? তো সেই জন্য কবি বলেছেন কি সূর্য আমায় মন্ত্রণা দেয়। এই যে নিজেকে নিয়ে নিজেকে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হয়ে যে নিজেকে নিজের চেতনাকে মানে উন্মোচন করা, নিজেকে আরও অনেক বেশি শক্তিশালী করে তোলা, নিজের কর্মদক্ষতাকে আরও বেশি দক্ষ করে তোলা, এই শিক্ষাটা কবি সূর্যের কাছ থেকে পেয়েছেন। চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। অপোজিটে চাঁদ কিন্তু পুরোপুরি উল্টো। ঠিক আছে? চাঁদ কিন্তু কি শেখায়? হাসতে মিঠে মধুর কথা বলতে। চাঁদ কত সফট না? চাঁদের জ্যোৎস্নার আলোর দিকে তাকিয়ে থাকলে জ্যোৎস্না রাতে চাঁদের আলোতে মনে হয় না যে দেখেই যায় দেখেই যায় দেখেই যায়, একটা স্নিগ্ধ, একটা নম্র, একটা পোলাইটনেস বিরাজ করে চারপাশে। তো সেটাই আর কি, সেই সফটনেসটা কবি চাঁদের কাছ থেকে পেয়েছেন। ঠিক আছে? তাই জন্য এটা বলেছেন যে চাঁদ শিখালো হাসতে মিঠে। মিঠে মানে কি? মিষ্টি। মিষ্টি করে হাসি, মধুর কথা মানে মিষ্টি 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 কথা, অর্থাৎ সবার সাথে পোলাইট ওয়েতে বিহেভ করা, সবার সাথে ভদ্রভাবে কথা বলা, সবার সাথে খুব নম্রভাবে কথা বলা, এগুলো কবি চাঁদের কাছ থেকে শিখেছেন। ওকে? ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর। কি বলেছেন এখানে? সাগরের নিচে, সমুদ্রের নিচে আমরা জানি তো যে অনেক মূল্যবান খনি রত্ন এই সমস্ত থাকে। তো সেটাই কবি বলেছেন অন্তর হোক রত্ন আকর। অন্তর মানে কি? মন। আমাদের মন যেন সেরকম রত্ন আকরে ভরে যায়। সমুদ্রের নিচে যেরকম, সাগরের নিচে যেরকম খনি মূল্যবান রত্ন রয়েছে, আমাদের মনও যেন সেরকম মূল্যবান রত্নে পরিপূর্ণ থাকে। সেই জন্য কবি বলেছেন অন্তর হোক রত্ন আকর। অন্তরের রত্ন মানে কি? অন্তরের রত্ন মানে হচ্ছে মনের
বিভিন্ন দিক, যেমন হিংসে না করা, সকলকে সাহায্য করা, মিথ্যে কথা না বলা, কোনো বাজে উপদেশ না দেওয়া, সবসময় সৎ পথে চলা, এই যে ভালো গুণ, সকলকে হেল্প করা, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এইগুলোই হচ্ছে মনের রত্ন, এগুলোই হচ্ছে মনের খনি। ঠিক আছে, কবি বলেছেন সেজন্য বলেছেন সাগরের নিচে যেরকম খনির প্রাচুর্যতা থাকে, মনের মধ্যেও যেন আমাদের সেরকম রত্ন খনির প্রাচুর্যতা থাকে। এই যে মনের ভেতরের রত্নকে বৃদ্ধি করার বা রত্নের প্রাচুর্যতার যে শিক্ষা, সেটা কবি সাগরের কাছ থেকে পেয়েছেন। সাগরের নিচের খনির মতন কবি নিজের মনের মধ্যেও খনি দিয়ে পরিপূর্ণ করতে চেয়েছেন। এইখানের খনি মানে হচ্ছে পজিটিভ নেচার। ওকে, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। কবি নদীর কাছ থেকে কি শিক্ষা পেয়েছেন? আপন বেগে চলতে। কখনো দেখবে না যে নদী একটা স্ট্রেট নদী চলে যাচ্ছে। নদী জেনারেলি আমরা ড্রয়িং কপিতে এঁকেও থাকি, আঁকা বাঁকা পথে নদী যায়। কেন আঁকা বাঁকা পথে নদী যায়? না, নদীর চলার পথে অনেক সময় ধরো কোনো বড় পাথর চলে এলো, কোনো গাছ চলে এলো, কোনো টিলা চলে এলো, তো নদী কিন্তু তার চলার পথটাকে থামিয়ে দেয় না। নদী কী করে? তার প্রয়োজন অনুসারে চলার গতিটাকে বা চলার পথটাকে সে চেঞ্জ করে নেয়। সে হয়তো এদিকে যাচ্ছিল, চেঞ্জ করে নিয়ে এদিকে যেতে শুরু করলো। তার মানে কি, আমার লক্ষ্যটা কিন্তু সবসময় স্থির রাখতে হবে। কোনো কিছুর জন্যই যেন আমি আমার লক্ষ্য থেকে অবিচল না হই, লক্ষ্যটা থেকে যেন আমি কখনো সরে না আসি। বোঝা গেল? তো তোমাদের যদিও আমি সামারি কিন্তু মানে খুব সংক্ষেপে করলাম না, আমি পুরো লাইন বাই লাইনই পড়ালাম, কারণ আমার মনে হলো যে যদি আজকে অনেকেই হয়তো জয়েন করেছো যারা আগের ক্লাসে ছিলে না, তো তোমাদের পক্ষে সুবিধে হবে আর কি। তো আমি ফার্স্ট প্যারাটা যেটা পড়িয়েছিলাম সেটা আজকে আর একবার রিভাইজ করালাম। এরপর আমি সেকেন্ড পার্টে যাব। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। ঝর্ণা তাহার সহজ গানে গাঞ্জা গেল আমার প্রাণে, শ্যামবনানী সরসতা আমায় দিল ভিক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র। তাহলে কি? মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। মাটির কাছ থেকে কবি কি শিক্ষা পেয়েছেন? সহিষ্ণুতার শিক্ষা। সহিষ্ণুতা মানে কি? ধৈর্য শক্তি বাড়ানো। ঠিক আছে, মাটির কাছ থেকে কবি শিক্ষা পেয়েছেন সহিষ্ণুতা। ওকে, সহিষ্ণুতা হচ্ছে সহ্য শক্তি বা ধৈর্য শক্তি। তো যেমন ধরো এই যে মাটির উপর আমরা অনবরত হেঁটে যাচ্ছি, মাটির উপর বড় বড় লরি যাচ্ছে, বড় বড় ট্রাক যাচ্ছে, বড় বড় মানে মাটি খুঁড়ে সেই ভিত কেটে সেখানে সুইমিং পুল বানানো হচ্ছে, সেখানে বড় বড় বিল্ডিং বানানো হচ্ছে, সেখানে বড় বড় কলকারখানা বানানো হচ্ছে। কখনো কি মাটি রাগ করেছে? হ্যাঁ, কখনো কি মাটি রাগ করেছে? করেনি। তো মাটির সব কিছু ধৈর্য দিয়ে সহ্য করে গেছে। তো কবি বলেছেন মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। কবি মাটির কাছ থেকে এই ধৈর্য সহিষ্ণুতার শিক্ষাটা পেয়েছেন। বোঝা গেল? আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। এখানে দীক্ষা মানে কি বলতো? মন্ত্র। দীক্ষা বলতে যেহেতু মন্ত্র বোঝায়, বাট এখানে দীক্ষা মানে একটা মানে কি বলবো, শিক্ষার কথা বলা হয়েছে। দীক্ষা বলতে জেনারেলি আমরা বলি যে দীক্ষা গ্রহণ করেছে, মানে মন্ত্র গ্রহণের কথা বলা হয়। বাট এখানে দীক্ষাটা একটা মেটাফোর বা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে, যেটা একটা শিক্ষা দেবার কথা বলেছে। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। ঠিক আছে, আপন কাজে কঠোর হতে, নিজের কাজে, আপন মানে কি? নিজের, নিজের কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। এখানে দীক্ষা মানে কি বললাম? দীক্ষা মানেও এখানে শিক্ষা, অর্থাৎ পাষাণ মানে কি? পাথর। পাথরের কাছ থেকে কবি কি শিক্ষা পেয়েছেন? কঠোর হবার, শক্ত হবার। পাথরকে যেরকম বাইরে থেকে, পাথর তো ইটসেলফ ভীষণ শক্ত, ছুঁড়ে দিলেই তো সে একদম মানে কুপোকাত, মানে পাথরকে দেখতে তো ভীষণ শক্ত। তো পাথরের কাছ থেকে কবি সেই শক্ত হবার শিক্ষা পেয়েছেন। যাতে কি শক্ত হবে? মন শক্ত হবে। কি শক্ত হবে? চেতনা শক্ত হবে। কি শক্ত হবে? লক্ষ্য শক্ত হবে। লক্ষ্যটা যেন স্থির থাকে। নিজের লক্ষ্যটাকে স্থির রেখে যতই আমার কষ্ট হোক, যতই আমাকে পরিশ্রম করতে হোক, সেই লক্ষ্য আমায় অ্যাচিভ করতে হবে। এই শিক্ষাটা কবি পাষাণের কাছ থেকে পেয়েছেন। বোঝা গেল? ঝর্ণা তাহার সহজ গানে গাঞ্জা গেল আমার প্রাণে।
ঝর্ণা নিশ্চয়ই অনেকেই দেখেছো। ঝর্ণা কি, পাহাড়ের গা বেয়ে একটা ঝরঝর 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 করে একটা অবিরাম গতিতে দিবারাত্র বয়ে চলেছে। সে একটা নির্দিষ্ট গতিতে প্রবাহমান। তো ওই রকম যে ঝমঝম ঝমঝম একটা নির্দিষ্টভাবে পাথরের গা বেয়ে, পাহাড়ের গা বেয়ে যখন ঝর্ণা বয়ে আসে, তখন ওই যে আওয়াজটা হয়, সেটাকে কবি যেন গানের সাথে তুলনা করেছেন। কি বলছেন? ঝর্ণা তাহার সহজ গানে গাঞ্জা গেল আমার প্রাণে। মানে ঝর্ণার ওই যে গানটা, সেটা কবি চিত্ততেও যেন গান জাগিয়ে তুলেছে, কবিরও যেন গান গাইতে ইচ্ছে করছে ঝর্ণার ওই গানটা শুনে। অ্যাকচুয়ালি কি ঝর্ণা গান গায়? ঝর্ণা তো গান গায় না, কিন্তু ঝর্ণা ওই যে অবিরাম গতিতে বয়ে চলেছে, সেটাকে কবি গানের সাথে তুলনা করেছেন। ওকে। শ্যামবনানী সরসতা আমায় দিল ভিক্ষা। সরসতা মানে হচ্ছে সবুজ বন, ঠিক আছে? তো কবির মনে হয়েছে যে শ্যামবনানী যেন এই সবুজ বনটা কবিকে ভিক্ষা দিয়েছেন। কেন? দেখো আমাদের চারপাশে এখন কিসের সব থেকে বড় অভাব জানো? গ্রিনারি, সবুজের সব থেকে বড় অভাব। ওকে, মানে আমরা এই চারদিকে এত গাছপালা কেটে ফেলছি, তার ফলে কি হচ্ছে? গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, আমরা বিশ্ব উষ্ণায়নের মুখে পড়ছি, তাই না? আমাদের মানে আগে কীরকম হতো, হয়তো রাস্তা দিয়ে গেলে অনেক রাস্তাতে থাকতো না দুধারে গাছ, রাস্তার ভিতর দিয়ে যেতেও একটা কত আরাম, মানে একটা ছায়া নিবিড় জায়গার মধ্যে দিয়ে আমরা ধরো গাড়িটা যাচ্ছে, বা চোখে যদি দেখিও যে দুপাশে সারি সারি গাছ, দেখতে কি ভালো লাগে না? এখন কিন্তু অনেক গাছ কেটে দিয়েছে। যতই রুলস রেস্ট্রিকশন করা হোক, যতই কড়াকড়ি হোক না কেন, মানুষ কিন্তু সেসবের কোনো কথা শোনে না। এখন প্রচুর গাছ কেটে দিয়েছে, তার ফলে কি হয়েছে? গ্লোবাল ওয়ার্মিং বেড়ে গেছে, তার ফলে আমাদের প্রকৃতি এত বেশি পরিমাণে দূষণযুক্ত হয়ে পড়েছে। কারণ তোমরা তো পড়েছো ইভিএসে বা সায়েন্সে যে আমরা যে কার্বন ডাই অক্সাইডটা প্রশ্বাসের সাথে ত্যাগ করি, অর্থাৎ এক্সেলের মধ্যে যেটা বেরিয়ে যায়, সেই কার্বন ডাই অক্সাইডটাকে গাছ পরিশ্রুত করে, এবং গাছ যে O2 ছাড়ে অক্সিজেন, সেটাকে আমরা ইনহেল করি, অর্থাৎ আমরা নিঃশ্বাসের সাথে সেটাকে গ্রহণ করি। তাহলে গাছ যদি কমে যায়, তাহলে কি কার্বন ডাই অক্সাইড বা কার্বন মনোক্সাইড বা যাই হোক না কেন, এই যে দূষিত যে গ্যাসগুলো বাতাসে রয়েছে, সেগুলো পরিশ্রুত হতে পারবে কি? সেগুলো তো আর সঠিকভাবে পরিশ্রুত হতে পারছে না, যার ফলে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, মানে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে, যার ফলে প্রকৃতিও মাঝে মাঝে বেশ গর্জন করে উঠছে, কখনো ভূমিকম্প হচ্ছে, কখনো এটা হচ্ছে, কখনো সেটা হচ্ছে। তো সেই কারণেই কিন্তু এটা মেনলি হচ্ছে, বোঝা যাচ্ছে? তো তখন এটা যদিও আমি একটা অন্য টপিকে চলে এলাম এটা পড়াতে পড়াতে, যদিও এটা আমার আলোচ্য বিষয় ছিল না, কিন্তু তবুও আমি তোমাকে বলি যে কবির কি মনে হয়েছে যে শ্যামবনানী যে সরসতা মানে কি সবুজ বন, সেটা যেন কবিকে ভিক্ষা দিয়েছেন। ঠিক আছে। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। বিশ্বজোড়া পাঠশালা মোর মানে কি? বিশ্বজোড়া মানে প্রকৃতি জুড়ে যেন কবির পাঠশালা। পাঠশালা মানে কি? পাঠশালা, যেখানে পাঠ গ্রহণ করা হয়। ঠিক আছে। নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। কবি কি বলেছেন? যে কবি এই বিশ্বজোড়া পাঠশালা থেকে প্রতিদিন দিবারাত্র মানে দিন রাত বেশ অনেক নতুন নতুন জিনিস শিখতে পারছেন। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র। এই পৃথিবীটাকে কবি বিরাট একটা খাতার সাথে তুলনা করেছেন, যার প্রতি পাতাতে কিছু না কিছু শেখার বিষয় রয়েছে। পাঠ্য যেসব পাতায় পাতায় মানে পড়ার বিষয়, শেখার বিষয়। শিখছি সেসব কৌতূহলে। কৌতূহল মানে কি? আগ্রহ। কবি ওগুলো দিবারাত্র কৌতূহল দিয়ে আগ্রহ ভরে শিখছেন। সন্দেহ নেই মাত্র, তাতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ মোদ্দা কথা কবি বলতে চেয়েছেন যেটা, যে শুধুমাত্র আমরা আমাদের পাঠ্যপুস্তক পড়েই যে নলেজ গেইন করি তা কিন্তু নয়। সেই নলেজের বাইরেও কিন্তু আরও অনেক কিছু আছে যা আমাদের কাছে শিক্ষণীয়। আমরা কখনো ভেবেছিলাম যে আকাশের কাছ থেকেও আমরা শিখতে পারি, বাতাসের কাছ থেকেও আমরা শিখতে পারি, ঝর্ণার কাছ থেকেও আমরা শিখতে পারি? আমরা কখনো এভাবে ভাবিনি, কিন্তু কবি ভেবেছেন। এবং কবি ভেবেছেন বলেই কিন্তু নিজেকে বিশ্বজোড়া পাঠশালা মানে কবির কিন্তু এই বিশ্ব প্রকৃতি জুড়ে কিছু না কিছু শেখার বিষয় রয়েছে বলে কবি নিজেকে কিন্তু কনসিডার করেছেন। এবং তাই কিন্তু কবিতার নাম সবার আমি ছাত্র, কারণ কবি সকলের ছাত্র হয়ে থাকতে চেয়েছেন। বোঝা গেল? তো আশা করি এতদূর পর্যন্ত কোনো রকম কোনো ডাউটস তোমাদের নেই। যদি কোনো ডাউট থাকে নিশ্চয়ই আমাকে তোমরা চ্যাট বক্সে মেসেজ করবে। শুভশ্রী, প্রিভিয়াস 2 ডেজ আমি ঠিকঠাকভাবে ক্লাস জয়েন করতে পারিনি তোমাদের নেট ইস্যুর জন্য। তো আমি বলেই গেছিলাম আগের ক্লাসে যে আজকে আমি পুরোপুরি তোমাদেরকে ক্লাস নেব। অতএব এখানে প্লিজ আমার যেদিনকে গল্প বলার হবে বেটা, আমি সেদিনকে গল্প বলবো শোনা।
আমাকে এরকম গল্প বলুন করলেই যে আমি গল্প বলতে পারবো তা তো নয়। Now I am taking your attendance, okay? ঈশান, আচ্ছা আমাকে একটু প্লিজ তোমরা একটু চ্যাট বক্সে জানাও যে ইজ ইট ক্লিয়ার টু ইউ অল, মানে তোমাদের বুঝতে কোনো অসুবিধে হয়নি তো? ওকে বেটা, থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স, থ্যাঙ্কস টু অল অফ ইউ। ওকে, যদি তাও কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে নেক্সট ডেতে জিজ্ঞাসা করবে, ওকে? সো ফর টুডে আই এম লিভিং দিস ক্লাস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই অল অফ ইউ।